আসসালামু আলাইকুম, শুভ সকাল। নবম শ্রেণীর সকল শাখার শিক্ষার্থীকে আজকের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী ভালো আছো নিশ্চয়ই? দূরশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে আজকের বাংলার ব্যাকরণ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ঘরে বসে নিশ্চয়ই শিক্ষার্থী আমার ক্লাসগুলো তুমি নিয়মিত দেখে থাকছ এবং যে কাজগুলো আমি তোমাকে করতে দিচ্ছি সে কাজগুলো তুমি অবশ্যই রুটিন মাফিক করছো। তো আজকে যে পরিচ্ছেদটি পড়াবো তার শিরোনামটি আমি এখন জানিয়ে দিচ্ছি। তোমার সিলেবাসের একেবারেই প্রায় শেষের দিকে আমি এখন। তো আজকে যে পরিচ্ছেদটি পড়াবো তার শিরোনামটি হলো পরিচ্ছেদ 19 বাগধারার শ্রেণী এবং পরিচ্ছেদ 40 বাগধারা এবং পরিচ্ছেদ 41 প্রতিশব্দ। তাহলে আজকে আমি তোমাকে 3টি পরিচ্ছেদ পড়াবো, পরিচ্ছেদ 39, 40 এবং 41। নিশ্চয়ই শিক্ষার্থী এর মধ্যে পাঠ্য বইটি নিয়ে বসে পড়েছ, তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথমে পরিচ্ছেদ 39 বাগধারার শ্রেণী। বাগধারা কী আগে সেটা একটু জেনে নিই। পরিচ্ছেদ 39 দেখিনি একটু কী আছে তোমার পাঠ্য বইয়ে। ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো মনের ভাব প্রকাশ করা। মনের ভাব প্রকাশ করতে মানুষ শব্দ ও শব্দতত্ত্ব ব্যবহার করে। এগুলোর অর্থই মূলত বক্তা এবং শ্রোতার মধ্যে সংযোগ ঘটায়। শব্দের বৈচিত্র্যময় অর্থকে বাগার্থ বলে। তাহলে বাগার্থ কি? শব্দের বৈচিত্র্যময় অর্থকেই বাগার্থ বলে। এখানের মধ্যে অনেক কিছু তুমি পাবে। তুমি বাগধারার শ্রেণীর মধ্যে যেমন আমি আজকে তোমাকে বাগধারা পড়াবো, প্রতিশব্দ আছে, বিপরীত শব্দ আছে, শব্দযোগ, এগুলোই হচ্ছে বাগধারার বিভিন্ন শ্রেণী। তাহলে ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য হচ্ছে মনের ভাব প্রকাশ করা। আমরা এক একভাবে আমাদের মনোভাবটা প্রকাশ করে থাকি। এই যে মনের ভাব প্রকাশ করতে মানুষ নানা রকমের শব্দ এবং শব্দতত্ত্ব ব্যবহার করে। শব্দের বৈচিত্র্যময় অর্থকেই তাহলে বাগধারা বলে। অর্থের শ্রেণী বিভাগ। শব্দের অর্থ অন্তত দুই রকমের। কোথাও শব্দের গাঠনিক উপাদানগুলোর অর্থ প্রাধান্য পায়, আবার কোথাও গাঠনিক অর্থ চাপিয়ে শব্দের ভিন্ন অর্থ তৈরি করে। তাহলে এখানে কি বলছে? শব্দের গাঠনিক উপাদানগুলোর অর্থ প্রাধান্য পায়, আবার কখনো এটার গাঠনিক অর্থ ছাপিয়ে শব্দের ভিন্ন অর্থ তৈরি করেন। এই দুই ধরনের অর্থের নাম হলো বাচ্যার্থ এবং লক্ষ্যার্থ। কি বলেছে? লক্ষ্য করো, শব্দের গাঠনিক উপাদানগুলোর অর্থের কখনো প্রাধান্য পায়, আবার অর্থের গাঠনিক অর্থ ছাপিয়ে শব্দের ভিন্ন অর্থ তৈরি করে। যেমন এখানে কি বলেছে যে শব্দের অর্থে দুই রকমের, একটি হচ্ছে বাচ্যার্থ এবং একটি লক্ষ্যার্থ। তো তুমি জানো না যে বাচ্যার্থ এবং লক্ষ্যার্থ কী? হ্যাঁ, তো দেখো বাচ্যার্থ কী। একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে তোমার মনের মধ্যে বা আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে সেটাই শব্দটি বাচ্যার্থ। অভিধানে অর্থ গ্রহণের বেলায় শব্দের বাচ্যার্থকে প্রাধান্য দেওয়া হয়। যেমন মাথা। মাথা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের যে উপরের যে অংশটি আমাদের মস্তিষ্ক, তার কথাই এখানে বোঝানো হচ্ছে। কিন্তু আবার বাচ্যার্থের অন্য অর্থ কখনো কখনো গাঠনিক অর্থ ছাপিয়ে শব্দের ভিন্ন অর্থ প্রকাশ করে। তো বাচ্যার্থ হলো যে এক শব্দ শোনার সাথে সাথে আমাদের মনের দর্পণে যে ছবিটা ভেসে ওঠে তাই হচ্ছে বাচ্যার্থ। যেমন মাথাটা শোনার সাথে সাথে আমি বুঝতে পারছি যে আমার শরীরে একটি অঙ্গ। আর লক্ষ্যার্থ কি বলেছি দেখো, বক্তা তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্যার্থকে উপেক্ষা করে, মানে বাচ্যার্থ আমার মাথাটাকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করে নিতে হয়। এই আলাদা অর্থের নাম হচ্ছে লক্ষ্যার্থ। যেমন তিনি গ্রামের মাথা, মানে আমরা এখানে চেয়ারম্যান অর্থে বোঝানো হচ্ছে বা মাতব্বর অর্থে বোঝানো হচ্ছে। এখানে মাথা শব্দ শোনার সাথে সাথে মনের মধ্যে শরীরের কোনো ওই যে উপরের কোনো মস্তিষ্কের কোনো ছবি ভেসে ওঠে না। এখানে মাননীয় কোনো ব্যক্তির ছবি ভেসে উঠে। লক্ষ্য করো, তাহলে মাথা আমি বাচ্যার্থের বেলায় আমার মস্তিষ্ককে আমি মাথা অর্থে ধরেছি, কিন্তু আমি লক্ষ্যার্থে বক্তা আমি আমার উদ্দেশ্য অনুযায়ী বাচ্যার্থকে উপেক্ষা করে একটা
আলাদা একটা ভিন্ন অর্থ আমি প্রকাশ করছি। লক্ষ্যার্থ এখানে মাথা অর্থ এখানে মাননীয় কোনো ব্যক্তির ছবি। তারপর দেখো, তাহলে শিক্ষার্থী অর্থ দুই রকমের হতে পারে, একটি হচ্ছিল বাচ্চার্থ, একটি অপরটি হলো লক্ষ্যার্থ। বাচ্চার্থ শব্দ, কোনো শব্দ ছবি শোনার সাথে শব্দ শোনার সঙ্গে সঙ্গে মনের দর্পণে যে ছবিটি ভেসে ওঠে সেটি হলো আমার বাচ্চার্থ। আর লক্ষ্যার্থ হলো বক্তা তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্চার্থকে এটাকে বাচ্চার্থের একেবারেই উপেক্ষা করে আলাদা একটা অর্থ তার মনের মধ্যে গেঁথে ফেলে, সেটাই হচ্ছে লক্ষ্যার্থ। শব্দের অর্থ পরিবর্তন। ভাষার স্বাভাবিক বিবর্তন প্রক্রিয়ায় শব্দের অর্থ কখনো প্রসারিত হয়, কখনো সংকুচিত হয়, কখনো অর্থের উন্নতি ঘটে, কখনো অবনতি ঘটে। আবার শব্দ কখনো সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে, যেমন অর্থের প্রসার। অর্থের এসব পরিবর্তন অনেক ভাগে ভাগ করা হয়েছে, বেশ কিছু ভাগ এখানে দেখা আছে, যেমন অর্থ প্রসার, অর্থ সংকোচ, অর্থের উন্নতি, অর্থের অবনতি, অর্থ বদল ইত্যাদি। লক্ষ্য করেছ যে তোমার পাঠ্য বইয়ের মধ্যে বেশ কিছু অর্থের পরিবর্তনের ভাগ দেখানো হয়েছে। এখানে আছে 5টি। হ্যাঁ, তো দেখো, প্রথমে দেখে নেওয়া যাক অর্থের প্রসার। একটি শব্দ পূর্বে যে অর্থ প্রকাশ করতো তার থেকে আরও ব্যাপক অর্থে প্রকাশ করলে বুঝতে হয় অর্থের প্রসার ঘটেছে। যেমন অঞ্চল শব্দের মূল অর্থ হলো শাড়ির পাড়, অঞ্চল বা আঁচল। অঞ্চল থেকে উদ্ভূত আঁচল শব্দটি এখনও তা নির্দেশ করে, তবে অঞ্চল শব্দটি এখন শাড়ির পাড় নির্দেশ করার পাশাপাশি একটি এলাকা অর্থ ব্যবহার করা হয়। একইভাবে বর্ষা শব্দের পূর্ববর্তী অর্থ বর্ষাকাল, এখন এটা একটি ঋতু বোঝানো হচ্ছে। তাহলে এখানে কি বোঝাচ্ছে তোমার পাঠ্য বইয়ের মধ্যে? এটি অর্থের প্রসার। কখনো কখনো অঞ্চল দিয়ে তুমি শাড়ির পাড়ও বুঝতে পারো, আবার কখনো এলাকাও বুঝতে পারো। এবার দেখো অর্থের সংকোচ। অর্থ সংকোচের ফলে একটি শব্দের পূর্ববর্তী অর্থের ব্যাপ্তি কমে। যেমন একসময় মৃগ শব্দের দ্বারা সকল পশুকে বোঝানো হতো। মৃগ হচ্ছে সকল পশুকে বোঝানো হতো, কিন্তু এখন মৃগ অর্থ মৃগয়া বা মৃগরাজ প্রভৃতি শব্দের অর্থে ব্যবহার করা হয়। শব্দ দুটির অর্থ যথাক্রমে পশু শিকার এবং পশুদের রাজা। মৃগয়া হচ্ছে পশু শিকার এবং মৃগরাজ হচ্ছে পশুদের রাজা, কিন্তু অর্থ সংকোচের ফলে মৃগ অর্থ দাঁড়িয়েছে কেবল হরিণ। হ্যাঁ, আমরা এমনিতে প্রচলিত কথা মৃগনাভি বলে একটা কথা থাকে, যে একটা কস্তুরী, ওইটা একটা সুগন্ধি একটা দ্রব্য। তো হরিণের নাভি থেকে এটা তৈরি করা হয়। হরিণের নাভি থেকে এটা আমরা এটা পেয়ে থাকি, তৈরি না পেয়ে থাকি। তাহলে এখানে কখনো মৃগ শব্দের অর্থ সকল পশুকে বোঝানো হতো, কিন্তু এখানে সংকোচন করে ফেলানোর ফলে তোমাকে এখানে দেখানো হচ্ছে যে হরিণের দুঃখিত মৃগর আরেকটি নাম হচ্ছে হরিণ, অর্থাৎ এখানে সংকোচন করা হয়েছে। আবার একসময় অন্ন বলতে বোঝানো হতো যে কোনো ধরনের খাদ্য, কিন্তু এখন অন্ন বলতে বোঝানো হচ্ছে কেবলমাত্র কি ভাত। এই গেল আমার অর্থের সংকোচ। এবার দেখো অর্থের উন্নতি। একটি শব্দের অর্থ আগের চেয়ে ভালো অর্থ ধারণ করতে পারে। একটি শব্দের অর্থ আগের চেয়ে ভালো অর্থ ধারণ করতে পারে। অর্থের এরূপ পরিবর্তনকে বলা হয় অর্থের উন্নতি। যেমন অপরূপ শব্দটি পূর্বে নির্দেশ করত শ্রীহীনতাকে, এখন এটি অনির্বাচনীয় সৌন্দর্যকে নির্দেশ করে। কিংবা সাহস শব্দের পূর্বতন অর্থ ছিল চুরি, ডাকাতি ইত্যাদি কাজ, কিন্তু বর্তমানে এটা ঝুঁকিপূর্ণ কাজের বোঝানো হয়, যে সাহসিকতা, ছেলেটি অভিযানে গিয়ে তার সাহসিকতার পরিচয় দিয়েছে। তাহলে আমরা এখানে অর্থের উন্নতি দেখছি, যে অপরূপ পূর্বে বোঝানো হতো শ্রীহীনতাকে, এখন সেটাকে বোঝানো হচ্ছে সৌন্দর্য অর্থে। আবার কখনো কখনো সাহস আগে বোঝানো হতো চুরি, ডাকাতি ইত্যাদি, আর এখন বোঝানো হচ্ছে যে সাহসিকতা অর্থের অবনতি। ইতিবাচক শব্দের অর্থ নেতিবাচক অর্থে ব্যবহৃত হওয়াকে অর্থের
অবনতি বলে। ইতিবাচক শব্দের অর্থ নেতিবাচক অর্থে ব্যবহার হওয়াকে অর্থের অবনতি বলে। যেমন দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন, হ্যাঁ, দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন, এখন এর অর্থ বিরোধ হয়। কিংবা জ্যাঠামি অর্থ জ্যাঠা, অর্থাৎ আমার বাবা বড় ভাই বা সম্মানিত কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে, কিন্তু তা ব্যবহৃত হয় এখন জ্যাঠামি অর্থে ব্যবহার করা হয়। জ্যাঠামি কোন অর্থে? পাকামি, মানে যেটা বয়স হওয়ার আগে তার মধ্যে একটা বয়স্ক একটা ভাব চলে এসছে। আগে রাজাকার শব্দটি, এখানে তোমার পাঠ্য বইয়ের মধ্যে রাজাকার শব্দটি আছে, কিন্তু রাজাকার শব্দটি একটি ভালো অর্থে ব্যবহার করা হতো পূর্বে, কিন্তু এখন বাংলাদেশে রাজাকার শব্দটি নেতিবাচক অর্থাৎ মন্দ অর্থে ব্যবহার করা হচ্ছে। অর্থবদল, অর্থের সংকোচন ও প্রসারণের ফলে কখনো শব্দের অর্থটি এমন দূরবর্তী হয়ে উঠেছে তা থেকে শব্দটির মূল অর্থ উদ্ঘাটন করা কঠিন হয়ে পড়ে। অর্থের সংকোচন ও প্রসারণের ফলে কখনো শব্দের অর্থটি এমন দূরবর্তী হয়ে উঠেছে তা থেকে শব্দটির মূল অর্থ উদ্ঘাটন করা কঠিন হয়ে পড়ে। যেমন পাষণ্ড শব্দের অর্থ ছিল ধর্ম সম্প্রদায়, তবে পরবর্তীতে হয়ে এর অর্থ দাঁড়িয়েছে ধর্মদ্রোহী, উৎপীড়ক বা নিষ্ঠুর। অর্থাৎ পাষণ্ড শব্দের অর্থ আগে ছিল ধর্ম সম্প্রদায়, এখন সেটি দাঁড়িয়েছে কি নিষ্ঠুর অর্থে। বাক্যের অর্থের পরিবর্তন, শব্দের অর্থগত পরিবর্তন কেবল রূপমূলের অর্থের মধ্যে সীমিত থাকে না। কোথায় সীমিত থাকে না? রূপমূলের অর্থের মধ্যে সীমিত থাকে না, বাক্যে প্রয়োগ ভেদে শব্দের নানা রকম অর্থ বৈচিত্র্য তৈরি হয়। তাছাড়া এমনিতে একটি শব্দের দ্বি অর্থবাচকতা বা বহু অর্থবাচকতা, লক্ষ্য করো, দ্বি অর্থবাচকতা বা বহু অর্থবাচকতা থাকতে পারে। যেমন সে মাথায় আঘাত পেয়েছে, অর্থাৎ সে কোনো একটা দুর্ঘটনায় আহত হয়েছে। আবার তিনি আমাদের গ্রামের মাথা, অর্থাৎ মাননীয় অর্থে বোঝানো হচ্ছে। সে আমাদের রক্ষাকর্তা, অর্থাৎ তিনি আমাদেরকে সাহায্য করবে। এরকম বেশ কিছু উদাহরণ তোমার পাঠ্য বইয়ের মধ্যে আছে। তারপর দেখো পরবর্তী পৃষ্ঠায় যাও। এখানে আমি আজকে তোমাকে অর্থ প্রকারভেদ পড়িয়েছি, যে বাচ্চার্থ এবং লক্ষার্থ। বাচ্চার্থ হলো একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে যে ছবিটি ভেসে ওঠে সেটি হলো বাচ্চার্থ, আর লক্ষার্থ হলো বক্তা তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্চার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করে বলে তাকে লক্ষার্থ বলা হয়। তাহলে এই বাচ্চার্থ লক্ষার্থের কিছু অর্থের পরিবর্তনও সাধিত হয়েছে। এখানে তোমার পাঠ্য বইয়ের মধ্যে 5টি পরিবর্তন সাধন হয়েছে, যেমন অর্থের প্রসার, অর্থের সংকোচ, অর্থের উন্নতি, অর্থের অবনতি, অর্থবদল ইত্যাদি। আবার বাক্যে কিছু অর্থের পরিবর্তনও হতে পারে, সেগুলো এখানে উদাহরণ সহকারে বুঝিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী, তুমি এই পরিচ্ছেদটি আবারও বাসায় ঘরে বসে এই করোনাকালীন সময়ে দূরশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে পাঠদানটি আমি করিয়েছি। তো এই পাঠটি তুমি আবার ঘরে বসে পড়বে এবং পাশাপাশি এখান থেকে যে তোমার যে বহু নির্বাচনের 5টি বহু নির্বাচনে দেওয়া আছে সেগুলো তুমি বের করবে। পড়ার পর বুঝে উত্তরগুলো নিজে নিজে বের করবে বুঝে। বুঝতে পেরেছ? এবার এসো শিক্ষার্থী, আমি আজকে শুরুতে তোমাকে বলেছিলাম যে আমি আজকে পরিচ্ছেদ 39, 40 এবং 41 পড়াবো। সময় স্বল্পতার কারণে আজকে আমি পরিচ্ছেদ 39 এবং পাশাপাশি আরেকটি পরিচ্ছেদ এখন পড়িয়ে দিচ্ছি, পরিচ্ছেদ 40। 41টি পরবর্তী ক্লাসে দূরশিক্ষণের মাধ্যমে আমি পড়াবো। তো চলো পরিচ্ছেদ 40টি এখন পড়িয়ে দিচ্ছি। দেখো বাগধারা, বাগধারার সাথে তুমি বেশ ছোটোবেলা থেকে পরিচয় আছে। তো বাগধারাটি তোমার ব্যাকরণের বহু নির্বাচনী পরীক্ষার জন্য অবশ্যই দরকার হবে। তো এগুলো তোমার পড়ার জন্য আবশ্যকীয়। দেখো বাগধারা কি, আগে সেটা শুরুতেই জেনে নিই। বাক্যের বর্গ যখন বাচ্যার্থ বা আক্ষরিক অর্থ ছাপিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে। নিশ্চয় মনে আছে যে বাচ্যার্থ এবং লক্ষার্থ কি। বাচ্যার্থ আমার মনে, আমি যখন কোনো কথা বলবো সেটা আমার সাথে বলার সাথে সাথে মনের মধ্যে যে একটা ছবি ভেসে ওঠে সেটা, কিন্তু লক্ষার্থ সেটা আমার যখন মনের মধ্যে সেটা ছাপিয়ে
অন্য কোনো উদ্দেশ্য প্রকাশ পায়, সেটাই আমার লক্ষ্যার্থ। তাহলে এখানে বাগধারাটা হচ্ছে লক্ষ্যার্থ। বাগধারার প্রয়োগে ভাষা প্রাণবন্ত হয়, বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে। বাগধারা যেহেতু আক্ষরিক অর্থ ব্যবহার করে না, সেহেতু বাগধারা ঠিক কী অর্থ প্রকাশ করে ভাষা ব্যবহারকারীকে সে ব্যাপারে সচেতন হতে হবে। বাগধারা এক অর্থে অতীতকালের সামাজিক এবং সাংস্কৃতিক ঘটনার স্মারক। তাহলে বাগধারাটা কি, কিসের স্মারক? সামাজিক এবং সাংস্কৃতিক ঘটনার স্মারক। বাগধারার কিছু উদাহরণ এখানে দেয়া আছে, দেখো শিক্ষার্থী। যেমন অক্কা পাওয়া। হ্যাঁ, আমি এখানে সবগুলো বাগধারা পড়াবো না, কিছু বেছে বেছে পড়াচ্ছি। যেমন অক্কা পাওয়া, মারা যাওয়া। লোকটি অক্কা পেয়েছে। তুমি এটির অর্থটি, শিক্ষার্থী মনোযোগ সহকারে একটু শুনে, তুমি অক্কা পাওয়া অর্থটি তুমি ভালো করে মুখস্থ করবে, কিন্তু বাক্য রচনাটি তুমি তোমার নিজের মতো করিয়ে দিতে পারবে। বইয়ের মতো হুবহু হতে হবে এমন কোনো কথা নেই। যেমন অন্ধের যষ্টি, একমাত্র অবলম্বন। ছেলেটি ছিল মায়ের একমাত্র অন্ধের যষ্টি। দুঃখিত, ছেলেটি ছিল মায়ের অন্ধের যষ্টি। তাহলে অন্ধের যষ্টির অর্থ কি? একমাত্র অবলম্বন। তুমি অর্থটাই মুখস্থ করবে। তারপরে দেখো আষাঢ়ি গল্প, আজগুবি গল্প। বর্ষাকালে আষাঢ়ি গল্প না হলে কি আসর জমে? অর্থাৎ আজগুবি গল্প মানে ভুতুরে একটা গল্প, বা যেখানে আমার এই ধরনের কোনো প্রাসঙ্গিকতা নেই, সেটি নিয়ে আমি একটি গল্প সবাইকে বলছি। উড়নচণ্ডী, বেহেশিবি। লোকটি বেশ উড়নচণ্ডী। তারপর দেখো তোমার পাঠ্য বইয়ের মধ্যে অনেকগুলো বাগধারা আছে। যেমন 19-20। হ্যাঁ, এখানে 19-20 একটি দেখো সামান্য পার্থক্য, যে বইটির মধ্যে কিছু 19-20 রয়েছে, মানে কিছু পার্থক্য রয়েছে, এটা তফাৎ রয়েছে। বলা হচ্ছে কপাল ফেরা, সৌভাগ্য লাভ। বহুকাল পরে দুঃখ কাটিয়ে শেষ পর্যন্ত তার কপাল ফিরল। তাহলে এখানে বোঝাচ্ছে যে অতীতকালের যে আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক যে অবয়ব আছে, সেগুলো দ্বারাই আমরা বাগধারাটি পেয়ে আসছি। যেমন কই মাছের প্রাণ, যা সহজে মরে না। যে শত সমস্যার কারণেও তার কই মাছের প্রাণ, যে তার সে বিপদ, এত বিপদ, তারপরও তার রুটা অনেক বেশি শক্ত। এজন্য এখানে বলা হচ্ছে যে কই মাছের প্রাণ। কই মাছের প্রাণ মানে কি? কই মাছের সহজে মৃত্যু হয় না, সে অর্থে এখানে বলা হয়েছে। খেজুরে আলাপ, অকাজের কথা। যেমন আমরা অনেক সময় কি করি, যে ভালো কাজ না করে অনেক সময় আড্ডা দিতে বসে একজন আরেকজনের বদনাম করি, সেই অর্থে এখানে বলা হচ্ছে খেজুরে আলাপ। শিক্ষার্থী, আমি কিন্তু সবগুলো বাগধারা তোমাকে পড়ে শোনাচ্ছি না, কিছু মাত্র শোনাচ্ছি এবং তার ব্যাখ্যাটি এখানে দিয়ে দিচ্ছি। গভীর জলের মাছ। হ্যাঁ, গভীর জলের মাছ, যখন আমরা জালে মাছ ফেলি বা মাছ ধরতে যাই, মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম নিয়ে, তখন আমরা অনেক সময় মাছ ধরতে পারি না, কারণ মাছগুলো পুকুরের নানা দিকে ছড়িয়ে যায়। জাল ফেলেও আমি মাছটা ধরতে পারি না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে খুব চালাক, গভীর জলের মাছ যে খুব চালাক, লোকটি গভীর জলের মাছ মনে হচ্ছে, যে তাকে সহজে ধরা যাবে না। তারপর দেখো গোল্লায় যাওয়া। হ্যাঁ, এখানে গোল্লায় যাওয়া মানে কি? নষ্ট হওয়া, যে সৎসঙ্গে মিশলে গোল্লায় যাওয়া থেকে রক্ষা পাবে। ছাপোষা, এখানে দেখো ছাপোষা মানে কোনো প্রাণীকে পোষা অর্থে এখানে বোঝানো হচ্ছে না। ছাপোষা অর্থ এখানে অত্যন্ত গরিব অর্থে বোঝানো হচ্ছে, যে লোকটি ছাপোষা লোক আমি, দেশ নিয়ে ভাবার সময় কোথায়। যে ওই যে আমরা বলি না যে আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়া দরকার কি? আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমার যদি জাহাজের মতো একটা বিরাট একটা জলযান, তার খবর নেওয়ার আমার কোনো দরকার নেই। তো সেজন্যই বলা হচ্ছে যে ছাপোষা মানে এখানে তুমি কোনো পশু পালনের কথা বলা হচ্ছে না। ছাপোষা এখানে অত্যন্ত গরিব অর্থে বোঝানো হচ্ছে। টইটুম্বুর মানে ভরপুর, বৃষ্টির পানিতে পুকুরটা একেবারে টইটুম্বুর হয়ে পড়েছে।
শিক্ষার্থী, তুমি শুধুমাত্র এই যে অর্থটা বলা হচ্ছে, শব্দটা বলা হচ্ছে এবং শব্দের পাশাপাশি অর্থটা দেওয়া আছে, এই অর্থটাই তুমি মুখস্থ করবে এবং তুমি বাক্য রচনাটা নিজের মতো করেই দিতে পারবে। তোমাকে বইয়ের মতো হতে হবে এমন কোনো কথা নেই। ঠোঁট কাটা, দুঃখিত, ঠোঁট কাটা। ঠোঁট কাটার অর্থ হলো স্পষ্টভাষী, স্পষ্টভাষী বা বেহায়া। অর্থাৎ আজকাল ঠোঁট কাটা লোকের অভাব নেই, মানে অসভ্য লোকের অভাব নেই বা স্পষ্টভাষী, যারা স্পষ্ট কথা বলে। তারপর দেখো এখানে আরও অনেকগুলো বাগধারা আছে, যেমন ডুমুরের ফুল, অদৃশ্য বস্তু। ডুমুরের ফুল, এটা কি আমরা দেখতে পাই না, এটা সচরাচর অনেক বছর পর পর এটা ফুটে থাকে ডুমুরের ফুলটা। 9-6 অপব্যবহার। তুমি 9-6 করে টাকাগুলো শেষ করো না, মানে আমরা অনেক সময় অপচয় করে ফেলি, সেই অর্থে এখানে বলা হচ্ছে যে তুমি 9-6 করো না, টাকার শ্রাদ্ধ করো না। মগের মূল্য, অরাজকতা। হ্যাঁ, মগের মূল্য, এখানে মগ একটি সম্প্রদায় যারা প্রাচীনকালে আমাদের এই দেশে এসে অনেক অত্যাচার করেছে, তাদের সে অর্থে বোঝানো হচ্ছে যে দেশ তো আর মগের মূল্য হয়ে যায়নি যে এমন দুর্নীতি করে পার পেয়ে যাবে। অর্থাৎ যে দুর্নীতি করবে তার জন্য শাস্তি অনিবার্য হিসেবে দাঁড়াবে। সোনায় সোহাগা, উপযুক্ত মিলন। একেবারে বর কনেকে খুব মানিয়েছে, দুঃখিত, বর কনেকে খুব মানিয়েছে, এই যেন সোনায় সোহাগা, মানে উপযুক্ত মিলন, একেবারে সুন্দর একটি মিলনার্থে এখানে বোঝানো হচ্ছে। হাতে খড়ি, হাতে খড়ি মানে হাতে নিয়ে কোনো কিছু না, হাতে তুমি যখন হাতে খড়ি, তুমি যখন চক, পেন্সিল বা তোমার ম্যাজিক বোর্ড নিয়ে তুমি যখন লেখাপড়া করো, মা নিশ্চয়ই তোমাকে শিক্ষা দেয়। তো হাতে খড়ি হচ্ছে শিক্ষার শুরু। অর্থাৎ যে সময় তুমি অ, আ, এ, বি, সি, আলিফ, বা, তা, সা এগুলা লেখো, সে সময়ের শুরুটাকে বলা হচ্ছে হাতে খড়ি। অর্থাৎ এখানে একটা উদাহরণ দিয়েছে, দেখো, ওস্তাদ রবিউল ইসলামের কাছে তার সঙ্গীত চর্চার হাতে খড়ি হয়। অর্থাৎ শিক্ষার শুরুটা এই ব্যক্তির কাছে হয়ে থাকে। আমরা হাতে খড়িটা মায়ের কাছ থেকে সবসময় নিয়ে থাকি, যে মায়ে আমাদেরকে প্রথমে অ, আ আমাদের মাতৃভাষা শিখিয়ে থাকে এবং নানা আচার অনুষ্ঠান মায়ের কাছ থেকে বা পরিবারের কাছ থেকে আমি পেয়ে থাকি। ঠিক আছে শিক্ষার্থী, তাহলে দেখো শিক্ষার্থী, যেহেতু বাগধারাটি পাঠ পরিচ্ছেদ 40টি, বেশ দীর্ঘ একটি পরিচ্ছেদ বাগধারা, এটি তোমাকে পড়তে বেশ সময় লাগবে, অনেক সময় লাগবে তোমাকে। অনেকগুলো প্রায় 3 পৃষ্ঠার উপরে বাগধারা আছে, 3 পৃষ্ঠার মতো, 3 পৃষ্ঠা, পুরো 3 পৃষ্ঠা জুড়ে, দুঃখিত, 4 পৃষ্ঠা, 4 পৃষ্ঠায় বাগধারা আছে। তো তোমাকে এই 4 পৃষ্ঠার বাগধারাগুলো তোমাকে মুখস্থ করতে হবে, শুধুমাত্র শব্দ এবং এটার অর্থটা, বাক্য রচনাটা তুমি মুখস্থ করতে হবে না। তো তোমাকে আমি তো আজকে একটি কাজ দিচ্ছি। আচ্ছা, বলছি এখানে যে সঠিক উত্তরগুলো তুমি বের করবে এই বাগধারাটি পড়ার পরে, এই পরিচ্ছেদটি পড়ার পরে। শিক্ষার্থী লক্ষ্য করো যে তোমাকে আমি বলেছিলাম যে আজকে আমি তোমাকে পরিচ্ছেদ 39, 40 এবং 41 পড়াবো। আজকে আমি শুধুমাত্র 2টি পরিচ্ছেদ পড়িয়ে শেষ করছি, যেহেতু বাগধারাতে শ্রেণীটিও একটি দীর্ঘ পরিচ্ছেদ ছিল এবং বাগধারাটি তো অনেক বড় একটি পরিচ্ছেদ। আজকে আর আমি তোমাকে নির্মিতি থেকে কোনো পড়া দিচ্ছি না শিক্ষার্থী, নির্মিতি থেকে আজকে তোমাকে আমি কোনো পড়া দিচ্ছি না। তুমি শুধুমাত্র পরিচ্ছেদ 39 পড়ার পরে 39-এর যে পরিচ্ছেদটি আছে, বহু নির্বাচনী আছে, সেগুলো পড়বে এবং 40-এর বাগধারাটি পড়ার পরে এগুলো সঠিক উত্তরগুলো বের করবে। আজকে আর নির্মিতি থেকে আমি কোনো পড়া দিচ্ছি না, শুধুমাত্র ব্যাকরণ অংশটি তুমি পড়বে। আগামী ক্লাসে আমি পরিচ্ছেদ 41 পড়াবো। ঠিক আছে, আজকে পড়ানোর কথা ছিল, কিন্তু অনেকক্ষণ যাবত যেহেতু দূরশিক্ষণের মাধ্যমে আমি তোমাকে পড়িয়ে আসছি, আর এগুলো যেহেতু আমি পড়ালে হবে না, তোমাকেও আবার বুঝে বুঝে ঘরে বসে পড়তে হবে, তাই তোমাকে আজকে আমি 2টি পরিচ্ছেদ দিয়ে শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তী পরিচ্ছেদ নিয়ে আসবো। তো সে পর্যন্ত শিক্ষার্থী ভালো থাকবে, সুস্থ থাকবে।
তোমার নিরাপদ এবং মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।